এই জন্য ভিডিওটা এক্সপোর্ট হচ্ছিল, তো একটু সময় লেগে গেল। আচ্ছা, আচ্ছা, সবাই তো আমার কথা শুনতে পারতেছেন? কয়েকজন শুধু বললেই হবে। আচ্ছা নাবিল ভাই, আপনি কিছু সাবস্ক্রিপশনের কথা বলতেছেন, আসলে বুঝতেছি না। আচ্ছা, পরে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে। লং ফ্রম দ্য বাইং এন্ড প্রাইসিং গাইডস, রাউন্ডস আপ, আসলে এগুলা নিয়ে আর বেশি কথা বলি না। আসলে কোন টাইপের আর্টিকেল গুলা কি, এগুলা সম্পর্কে সাবস্ক্রিপশন $35 মেবি প্রতি মাসেই। তো প্রতি মাসে তো আসলে এটা এফোর্ড করা পসিবল না। আর এভাবেই আসলে আমরা কন্টিনিউ করি। হয়তো বেটার কোনো একটা সলিউশন আসবে। মেসেঞ্জার রুমেও সম্ভবত ক্লাস করা যায়, অথবা গুগল মিটেও অনেক সময় ক্লাস করা যায়। তো আমাদেরকে বলা হয়েছে যে জুম মিটিং নিয়ে ক্লাস করার জন্য। তো আসলে আমরা হচ্ছে যে যেভাবে বলা হবে সেভাবেই ক্লাসটা নিতে হবে, এটা কিছু করার নাই। তো আমরা একটু সামনের দিকে যাই। বেনিফিটস অফ কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আমি আলোচনা করছি। পিপিসি, পেপার ক্লিক। আচ্ছা, এটা নিয়ে তো যে আমি সার্চ ইঞ্জিনে যে মার্কেটিংটা আমি দেখাইছি, যে সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়ার পরে যে আপনি ক্লিক করলে একটা পেমেন্ট তারা গুগলকে করতে হয়। গুগলকে তারা যে পেমেন্টটা করে এটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা বলে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে অনেকে কিন্তু গুলিয়ে ফেলে যে কোনটা সার্চ ইঞ্জিন মার্কেটিং আর কোনটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরেন আপনি ফেসবুকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাকে বলে যে আমাকে একটা পেইড ক্যাম্পেইনটা নিয়ে দাও, হ্যাঁ, তুমি আমাকে একটা বুস্টিং সার্ভিসটা দিয়ে দাও। তো এখানে কি আপনি কি করতেছেন, আপনি শুধু সেটআপটা করতেছেন, আর ডলার কে দিচ্ছে, ডলারটা কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে। হ্যাঁ, আপনি আপনার ক্লায়েন্টের মাস্টার কার্ড দিয়ে অথবা এভাবেই আপনি একটা করবেন। অথবা যদি আপনি আপনার ডলার দিয়েও ব্যবহার করেন, কিন্তু আপনি কিন্তু এটা আপনার ইনভয়েস যেটা পাঠাবেন আপনি ক্লায়েন্টের কাছে, তখন কিন্তু আপনি ঠিকই আপনার যে কস্টে আপনি এটা লিখে দিতে পারবেন যে আমার $100 তোমার গিয়ে বাবদ আমার খরচ হয়েছে, আর আমি ক্যাম্পেইন সেটআপ করছি, আমার চার্জ হচ্ছে $25। হ্যাঁ, তুমি আমাকে এটা পেমেন্ট করে দাও। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে যে সার্চ ইঞ্জিনে যে আপনি যে আমি লিখলাম যে বাই, সার্চ ইঞ্জিনে আমি একটা জিনিস লিখি বাই কার। হ্যাঁ, তো বাই কার লিখলে আসছে না, বাই কার ইউএসএ। হ্যাঁ, এই যে দেখেন প্রথমে কিন্তু অ্যাড আসছে। তো এরা কি করছে, এরা পেইড মার্কেটিংটা নিছে, মানে তারা গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সার্ভিসটা তারা নিচ্ছে। যেমন বাই কার ইউএসএ লিখে যারা সার্চ দিবে তারা যেন আমার ওয়েবসাইটে অ্যাডটা দেখতে পায়, তারা আমার ওয়েবসাইটে আসে। তো ফেসবুকে তারা কিন্তু ওই যে জাম্প চাপমেটা যাই হোক, সবচেয়ে ইফেক্টিভ কিন্তু যে বাইং প্রোডাক্ট থেকে এই যে বাই কার ইউএসএ এরকম কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিংটা খুবই ইফেক্টিভ। কারণ বাইরের দেশের মানুষগুলো আসলে ফেসবুকে আসলে টাইম স্পেন্ড করতে আসে, কোনো কিছু কেনার অ্যাডভাইসের জন্য কিন্তু আসে না। তো তারা বেশিরভাগই তারা গুগলে সার্চ করে যে কোনো কিছু বাই কার, তারা লিখলো ধরেন বাই কার টিপস, লিখবে তারা টিপস, ধরেন টিপস এরকম লিখে কিন্তু হাউ টু বাই কার 15 এসেনশিয়াল টিপস টু গেট দ্য বেস্ট ডিল। হ্যাঁ, এরকম তারা আর্টিকেল পড়বে, পড়ার পরে কিন্তু তারা কোনো ডিসিশনটা নেয় খুব কম। তারা ইউটিউবে ভিডিও দেখে ঠিক আছে, কিন্তু আপনারা আর্টিকেলটাকে খুব বেশি ভ্যালু দেয় যে কারণ আর্টিকেল গুলো থেকে খুব ভালো ইনফরমেশন পাওয়া যায়। আর্টিকেল কিন্তু র্যাঙ্ক করানো পসিবল না, হয়তো আপনার কোয়ালিটি কন্টেন্টটা অবশ্যই দিতে হয়। আর প্রথমে কি হইতো যে আপনারা সবাই শুনতে পারতেছেন, হয়তো একটু অ্যাডভান্সে দিকে কথা বলতেছি, কিন্তু কেউ না বুঝলে সমস্যা নাই, আপনি
কমেন্ট করতে পারবেন, অথবা আরো পরে যে আপনি রেগুলার ক্লাস করেন এগুলো সম্পর্কে আপনি বুঝতে পারেন। আগে যেটা হইতো, একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল কোথায় দেখাবো? আউটপুট। হ্যাঁ, তো আমি ধরেন একটা আর্টিকেল লিখলো। হ্যাঁ, আপনারা আমার কথা শুনতে পারতেছেন তো? ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস। আচ্ছা, ওকে। আচ্ছা, ধরেন আমি একটা আর্টিকেল লিখতেছি এখন। ধরেন আমি আমার ওয়েবসাইটের জন্য একটা আর্টিকেল লিখতেছি। তো আমার মেইন একটা বিষয় হচ্ছে আমি একটা কার রিলেটেড একটা ওয়েবসাইট বানাবো, যে মানুষ যদি বাই কার লিখে সার্চ দেয় তখন আমার কাছে পাবে। তো আমি আর্টিকেল লেখা শুরু করি। আগে আগে কি রকম মানুষ আর্টিকেলটা লিখতো? if you if you are looking for best tips to buy car, then my website is related to uh, buying car tips. We give people tips about buying car. If you want to buy car, then sorry, follow our tips. হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার এখানে গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, কোনো সমস্যা নাই। আসলে হঠাৎ করে লিখছি। আর একটা জিনিস হচ্ছে আপনার গ্রামারলি এক্সটেনশন একটা আছে, এটা অ্যাড করে নেবেন। তো আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হলে ওরা ধরে দেয়। যাই হোক, আগে এরকম মানুষ আর্টিকেল লিখতো। ধরেন এটা একটা হেডলাইন, আমি ট্যাগলাইন দিলাম, আমি একটা ফ্রেজ লিখলাম এটা। তো এখানে আগে এরকম লিখে র‍্যাঙ্ক করা যাইতো। আচ্ছা, এই যে আমি দুইটা লাইন লিখলাম, এটা আমার ওয়েবসাইটে র‍্যাঙ্ক করবে না, এটার রিজনটা আপনি দিতে পারবেন কেউ? যে আমি যে লিখাটা লিখছি কিন্তু এটা ভালো হয় নাই, কেন ভালো হয় নাই? আগে কিন্তু এরকম ওয়েবসাইট গুলো কিন্তু ফার্স্ট র‍্যাঙ্ক করে থাকতো, এখন কেন র‍্যাঙ্ক করে না? আপনি একটু দেখাই, আসলে আপনারা হয়তো কেউ কেউ বুঝতে পারবেন, বেশিরভাগ বুঝতে পারবেন না। ধরেন বাই কার, এখানে আমি কয়বার লিখছি? একবার বাইং কার, বাইং কার এলএসআই কিওয়ার্ড বলে এর সিনোনিমাস। এরপরে বাই এ কার, এরপরে বাই কার, এটা কিন্তু কিওয়ার্ড ডেনসিটি হয়ে গেছে। যে আমি বারবার বাইক, এখানে এক লিখা বারবার আছে, এর জন্য কিওয়ার্ড কিওয়ার্ড মিস্টেক না, মিস্টেক বলতে এটা কিওয়ার্ড ডেনসিটি। আগে কি করতো মানুষ, খুব বেশি যে মেইন কিওয়ার্ডটা বাই কারটা, মানে একটা 200 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছে, বাই কারটাই লিখে ফেলতো 100 থেকে 200 বার। তো গুগল কি মনে করতো, গুগল তো আর রোবট, সে মনে করতো বাই কার বারবার লিখছে মানে এটা বাই কার লিখলে সার্চ দিলে একে গুগলে ফার্স্টে দিয়ে দেওয়া দরকার, এরকম মনে করতো কিছু।
তো আসলে এরকম জিনিস এখন আর কাজ করে না। এখন আপনি বাই কার লিখে যদি একটা আর্টিকেল লিখেন, তো এখানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আছে যে আপনি বাই কার ওয়ার্ডটা এর বেশি ইউজ করতে পারবেন না, এরকম একটা লিমিট আছে। কারণ গুগল এখন অনেক বেশি স্মার্ট হয়ে গেছে যে আপনাকে তাদের ইউজারকে তারা এনাফ ভ্যালু প্রোভাইড করে। যেমন যেমন ধরেন আপনি আচ্ছা বাই, আচ্ছা এটা তো আমার ফ্রেজ ছিল, আমি দেখেন মাত্র 2 লাইনের ভিতরেই বাই, আচ্ছা ওকে কেটে দিছি। 2 লাইনের ভিতরেই আমি 2 লাইনের ভিতরে বাই কার ওয়ার্ডটা কিন্তু আমি 4 বার লিখে ফেলছি। কিন্তু আমার যদি একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হয়, বাই কার আমি সর্বোচ্চ 15 থেকে 20 বার লিখতে পারবো। এরকম 2 লাইনের ভিতরে হয়তো একবার লিখতে পারবো। 2 লাইন সম্ভবত না, 5 লাইনের ভিতরে একবার বাই কার লিখতে পারবো। এটা অর্গানিকলি লিখতে হয়। তো এভাবে কাজ করে, ঠিক আছে। আপনি আর্টিকেলের ভিতরে কিন্তু আপনার যে কিওয়ার্ডটা আছে এটা লিখতে হয়, কিন্তু কিওয়ার্ডটা বারবার স্টাফিং করা যায় না, আগের মতো কাজ করে না। গুগল একটু স্মার্ট, এই জন্য আপনাদেরকে এই যে লেকচারগুলো দেয়া। কিন্তু আসলে আগে কি হইতো, আগে আমরা যারা 2017-16-তে অথবা এর আগে যারা শিখছে, তারা কি করতো, তারা ইউটিউবে একটা ভিডিও দেখলেই কিন্তু হয়ে যেত যে কি আছে, আপনি বাই কার নিয়ে একটা আর্টিকেল লিখবেন, আপনি বাই কারটা বেশি করে আর্টিকেলে লিখেন, এটা টিপস এনাফ হয়ে যেত। তারা 200 ওয়ার্ড একটা আর্টিকেল লিখতো, 300 ওয়ার্ড একটা আর্টিকেল লিখতো, কিন্তু কি করতো, বাই ওয়ার্ডটা লিখে ফেলতো 200 থেকে 300 বার, যেহেতু অটোমেটিক ওরা র‍্যাঙ্ক করে ফেলতো। তো গুগলে র‍্যাঙ্ক করা মানে কি, আপনি ভিজিটর পাচ্ছেন, আপনার ইনকাম জেনারেট হচ্ছে, আপনি খুব বেশি প্রফিট আর্নিং করতে পারতেছেন, কিন্তু বাকিদের চাইতে ভালো। তো এভাবে দেখা যায় যে ক্রিয়েটিভ যে ওয়েবসাইট গুলো আছে, যারা ক্রিয়েটিভ যারা ইনভেস্ট করে বিভিন্ন রাইটার দিয়ে লিখে নেয়, তারা কিন্তু মানে বেনিফিট হচ্ছিল না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এখন খুব ট্রান্সপারেন্ট হতে হবে, যে আপনি অবশ্যই অবশ্যই আপনি যে বাই কার টিপস লিখে একটা আর্টিকেল লিখবেন, ওইখানে যাতে মানুষ পড়ে বা কার বাইং এর টিপস গুলো পায়। যদি না পায়, একটা বাউন্স রেট একটা অপশন আছে, যে বাউন্স রেট কি, বাউন্স রেট সম্পর্কে আমি আলোচনা করব। বাউন্স রেট বলতে একটা মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করে কতক্ষণের ভিতরে সে বের হয়ে গেছে। ধরুন বাউন্স রেটটা যদি মাত্র 3-4 সেকেন্ড হয়, যে আপনার একজন মানুষ আপনার ওয়েবসাইটে এসে 3-4 সেকেন্ডের ভিতরে সে লিভ নিয়ে আবার চলে গেছে, মানে গুগল মনে করবে হ্যাঁ ও তো ওয়েবসাইট তো ভালো না। ওয়েবসাইট যদি এনাফ প্রোভাইড ভ্যালু করতো, তাহলে কাস্টমারটা অনেক সময় ওর ওয়েবসাইটে থাকতো। তো এই যে বাউন্স রেট, বিভিন্ন অ্যালগরিদম আসলে কাজ করে এই যে ওয়েবসাইট র্যাঙ্কিং এর ফ্যাক্টরের ক্ষেত্রে। তো আমি একে একে সবগুলো আলোচনা করব। আসলে বেসিক ধারণা হচ্ছে আসলে আমরা বাই কার লিখে, বাই কার টিপস। হ্যাঁ, তো হাউ টু বাই এ কার, এটা কিন্তু অর্গানিকলি তারা উপরে চলে আসছে। তো এখানে কি আমরা তাদের ওয়েবসাইটটা যদি আমরা পড়ি, হ্যাঁ এখানে বিফোর ইউ স্টার্ট লুকিং ফর রেটস, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ লিখে আমরা যদি বাই কার লিখে দেই, দেখতে পারবো আমরা বাই কার কতবার লেখা আছে। বাইং এ কার দিই, আচ্ছা বাইং এ কার মাত্র 7 বার আছে। বাইং এ কার কিন্তু এটা কমপ্লিট ফ্রেজ। তো বাইং এ কার মাত্র 7 বার তারা ব্যবহার করছে, তারপরেও কিন্তু বাইং এ কার লেখার জন্য তারা কিন্তু গুগলের ফার্স্ট পেজে চলে আসছে। তো কিভাবে তারা চলে আসলো, তাদের তো ওয়েবসাইটে বাইং এ কার খুব বেশি লেখা না। হ্যাঁ, তো তারা কিন্তু এখানে এনাফ ভ্যালু প্রোভাইড করছে কার বাই করতে হলে। এই যে দেখেন একটা ফ্রেজের মধ্যে মাত্র একবার লিখছে, যেমন 5 নাম্বার এই যে এতটুকুর মধ্যে তারা একবার শুধু লিখছে। তো একবার লেখার কারণে কিন্তু আসলে তারা উপরে চলে আসছে। কিন্তু আগে কি হতো, এইটুকু জায়গার মধ্যে মানুষ 7-8 বার লিখে দিত বাইং এ কার, বাইং এর কার, এটা কিওয়ার্ড ডেনসিটি বলে একে। আগে মানুষ খুব বেশি কিওয়ার্ড স্টাফিং করতো। আর আরেকটা ফ্যাক্টর আপনাদেরকে আলোচনা করি, যে এই দেখেন আমার এই যে বারের পাশে হলুদ দাগগুলো আপনি দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আপনারা যদি দেখতে পারেন তাহলে বারবার আসে,
কন্ট্রোল এফ লিখে একটা ফাইন্ড ওয়ার্ড আর কি, আপনি একটা আর্টিকেলের ভিতরে আপনি যদি কোনো কিছু খুঁজতে চান কন্ট্রোল এফ দিয়ে আপনি সেই ওয়ার্ডটা আপনি লিখে দিবেন। তো আপনি একজন মার্কেটার হিসাবে আপনার ভবিষ্যতে কিন্তু এটা আপনার খুব বেশি কাজে দিবে, যে কন্ট্রোল বাই দিয়ে আমি এই যে আপনি চেক করে নিলাম যে বাইং এ কার কতবার লিখছে, ও 7 বার লিখছে, তো আমি বারবার দেখতেছি যে ও কোথায় লিখছে বাই এ কার বাই এ কার, পুরো আর্টিকেলটা আমার পড়তে হচ্ছে না। তো আমার বাই সাইডে যে এই যে দেখা যায় এটা হচ্ছে আমি জানি একটা ওয়েবসাইটে পোস্টে H1 ট্যাগ থাকে, H2 ট্যাগ থাকে, H3 ট্যাগ থাকে, এরকম অনেক বেশি ট্যাগ থাকে। তো কি আপনার ওয়েবসাইট ট্যাগিং এর ক্ষেত্রে H1 ট্যাগে কিন্তু যত বেশি মেইন কিওয়ার্ডটা দেওয়া যায় তত বেশি ভালো। তো ওরা কিন্তু H1 ট্যাগে এখানে দেখেন ওরা আলটিমেটলি মনে করেন 2 থেকে 3 বার দিয়ে দিছে, এখানে কিছু দিছে, এখানে কিছু দিছে, এখানে কিছু দিছে, কিন্তু H6 যত নিচের দিকে যাবেন বাইং এ কার কিন্তু খুব কম লিখছে। হ্যাঁ, এখানে পরে কিন্তু আপনি বাইং এ কার পাবেনই না। আচ্ছা, এটা কমেন্ট সেকশন। তো যত নিচের যত উপরের দিকে আপনি এই কিওয়ার্ড গুলা দেয়া যায় তত বেশি র‍্যাঙ্কিং ফ্যাক্টরে কাজ করে। এগুলা নিয়ে আমরা ওয়েবসাইট র‍্যাঙ্কিং নিয়ে আরো বিশদ আলোচনা করব আরো পরবর্তীতে। আমার প্ল্যান আছে যে আমরা এই ব্যাচের জন্য একটা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট বলতে আমরা একটা ওয়েবসাইট হয়তো একটা কিওয়ার্ড রিসার্চ করে কোন একটা ওয়েবসাইট আমরা দেখবো যে এটা নিয়ে ধরেন কার নিয়ে বাইং এর কার নিয়ে একটা ওয়েবসাইট আমরা হয়তো বানাতে পারি, যে একটা কার নিয়ে একটা ওয়েবসাইট বানাই, এখানে আর্টিকেল থাকবে, সবকিছু আমরা ওয়ান পেজে সিও অফ পেজে সিও ধরে সবকিছু আমরা আসলে করে করে দেখাবো। এরকম হলে হয়তো আপনাদের প্র্যাকটিক্যাল আমি যদি বলি যে এরকম একটা পোস্ট লিখতে হয়, তার চাইতে ভালো হবে এরকম একটা পোস্ট লিখে আপনাকে একদম প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্ট গুলা আসলে করলে অনেক বেশি হেল্প হয়। আপনার যে কোনো কোর্স যদি আপনারা দেখেন সবাই কিন্তু আসলে বলে দেয় এইভাবে কাজ করো ওইভাবে কাজ করো, আসলে কাজ করে দেখায় না। এটা একটা অনেক বড় ফ্যাক্ট। হ্যাঁ, আপনাদের বলে যে এভাবে কাজ করলে ভালো হয়, এভাবে কাজ করলে ভালো হয়, কিন্তু ও কিভাবে কাজ করে সেটা আপনাকে লাইভে কিন্তু এসে দেখায় না। আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন, হ্যাঁ আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন অনেক দেখবেন যে ওরা বলে যে আপনি এই কালার ইউজ করো এই কালার ইউজ করো, কিন্তু ওর নিজে কিভাবে ডিজাইন করে সেটা দেখায় না। ওর আমার আপনার গ্রাফিক্সে কাজ করেন যারা, তাদেরকে আপনারা কিবরিয়া গ্রাফিক্স কে চিনেন কিনা আমি জানি না। কিবরিয়া গ্রাফিক্স বাইয়ের আমি মাঝে মাঝে ভিডিও দেখি, এগুলা গ্রাফিক্সের ভিডিওগুলো দেখি, তারা ওরা কি করে লাইভে এসে সরাসরি ড্রয়িং করে, ওরা একটা কিভাবে ড্র করে, তো এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। গ্রাফিক্স টিউটোরিয়াল দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু প্র্যাকটিস করতে একটু ভালো লাগে না, ইয়ে আসে না, মাথায় আইডিয়া আসে না, এরকম কিছু। তো এরকম আমি চাই যে আমার এখানে যে বেঁচে যারা স্টুডেন্ট আছে সব কিছু লাইভ শিখবে, কিন্তু লাইভ শিখবে শিখার আগে আসলে আমাদের মাইন্ডসেটটা আমরা ঠিক করে নিব যে কিভাবে কি কাজ করে না করে এগুলা কিন্তু আপনারা জেনে নিব। কিন্তু আমি যদি আপনি যদি এখন একটা যে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে সার্চ দিতেন যে কিভাবে হাউ টু রাইট এ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, যদি 2 বছর 3 বছর আগে একটা ভিডিও দেখতেন তাহলে দেখতেন যে বাইং এ কার বারবার কিওয়ার্ডটাকে তারা পুশ করতো। হ্যাঁ, তো তারা পুশ করতো, এই যে ভিডিওগুলো দেখতেন কিন্তু এগুলো কিন্তু আপনি কিন্তু ভুল শিখতেন, কিন্তু ও কিন্তু একদম লাইভ দেখে তো এইভাবে কাজ করে এইভাবে কাজ করে। আসলে সবার কিন্তু আসলে ইউটিউবে যারা ভিডিও বানায় তাদের কিন্তু কথাবার্তা গুলা খুবই সুন্দর হয়, খুব সুন্দরভাবে দেখায়। আসলে একটা জিনিস আপনার জন্য কাজ করতে পারে আরেকজনের জন্য কাজ করতে পারে না। তারা কিন্তু এভারেজ ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে দেয় না, ওইখানে কিন্তু ক্যাটাগরি যে হাউ টু রাইট এ আর্টিকেল, এখানে যদি লিখে দিত হাউ টু রাইট এ বাইং আর্টিকেল, হ্যাঁ মানি মেকিং আর্টিকেল, অথবা ধরেন রাইটিং আর্টিকেল ফর বাইসাইকেল, হ্যাঁ বাইসাইকেলের জন্য আপনি কিভাবে আর্টিকেল লিখবেন, এভাবে কিন্তু স্পেসিফিক এরিয়াতে তারা যায় না। তো হয়তো অনেক ইউটিউবার যেতে পারে, আসলে ওইগুলো খুঁজে পাওয়া যায় না, ওইগুলো মানুষ বেশি ইন্টারেস্ট ফিল করে না। তো এভাবে আমি দেখাইছি যে এখানে একটা কিওয়ার্ড ডেনসিটি, অথবা আমি দেখি আরেকটা কিওয়ার্ড এখানে হতে পারে কন্ট্রোল এফ দিয়ে বাইং এ কার দেখে কার কারো একটা 65 কার বাইং। হ্যাঁ, আপনি আরেকটা জিনিস দেখেন কার বাইং স্টেপস, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। হ্যাঁ, ও কিন্তু এটা কিন্তু একটা সিনোনিমাস কিওয়ার্ড, বাই এ কার আর কার বাইং স্টেপস। তো এটা কিন্তু মাত্র 3 বার ব্যবহার করছে, কিন্তু এই আর্টিকেল এই 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 কার বাইং স্টেপস এর জন্য কিন্তু উনি ওয়েবসাইটে কোনো না কোনো পেজে র‍্যাঙ্ক করে আছে। 3 বার ইউজ করলে কি হইছে, কিন্তু এগুলাকে এলএসআই কিওয়ার্ড বলে। এগুলা নিয়ে আসলে
অথবা অল্টারনেটিভ কিওয়ার্ড বলে। তো এগুলা নিয়ে আসলে খুব ব্রডলি আলোচনা করব। আসলে যারা আসলে অনেকে হয়তো ভাবতেছেন যে ভাইয়া কি করায়, আসলে খুব বেশি বকবক করে পিছনে কথা বলে। আসলে এই জিনিসগুলো আপনার মাইন্ডসেটের জন্য খুবই ভালো হবে। যে আমি যদি আজকে বলে দেই যে আপনি সব কাজগুলা আপনি পেন টুল দিয়ে করবেন। গ্রাফিক ডিজাইনে কিন্তু একটা সহজ বিষয় আছে। বিষয়টা হচ্ছে এই ডিজাইনটা কিভাবে করছে, ধরেন এটা একটা ফটো, ধরেন একটা ভেক্টর লিখে যদি সার্চ দিই, হ্যাঁ এই ভেক্টরটা কিভাবে করে, হয়তো এটা ইজি ওয়ে আছে, কিন্তু আপনি এটা পেন টুল দিয়ে আপনি সারাদিনে 7-8 ঘন্টা কাজ করে কিন্তু এটা করে ফেলতে পারবেন। হয়তো এই কাজটা 5 মিনিটেও করা যায়, কিন্তু আপনি কিন্তু দুইটা ওয়েতেই করতে পারবেন। হ্যাঁ, কিন্তু গুগলের সার্চ টার্ম কিন্তু সবার জন্য সমান। এই জন্য গুগলের সার্চ টার্ম সম্পর্কে আপনার ইন ডেপথ জানতে হবে, কিভাবে কি কাজ করে, কিভাবে কি কাজ করে না, কোনটা কাজ করে কোনটা কাজ করে, কারণ এটার কন্ট্রোল আপনার কাছে না, এটা কন্ট্রোল হচ্ছে গুগলের কাছে। আপনি এটা জানতে হবে গুগল কিভাবে কাজ করে, ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনার এটা এখানে নিয়মমাফিক করে দেয়া আছে যে এটা আপনার এভাবেই কাজ করে, তো আপনি এভাবেই কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়ার হ্যাঁ, এভাবে যদি আমরা কথা বলি যে কি বলতেছিলাম, ভুলে গেছে এখন আবার। গুগলের অ্যালগরিদম অনুযায়ী কাজ করা। তো গুগল আগে যে একজন ডিজিটাল মার্কেটার, কি ডিজিটাল মার্কেটার, ও কিন্তু গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু না কিছু নলেজ রাখতে হবে। এই যে ফটোগুলা, এই ফটোগুলা এই ওয়েবসাইটের সাথে যায় কিনা, ধরেন এই ফটোটা কিন্তু আসলে কি, এখানে একটা স্মাইলিং করতেছে, কিন্তু স্মাইল ইমেজ তো অনেক কিছুই আছে, কিন্তু এখানে পাশে একটা কার আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন, মানে রিলেটেড। তো যখন আপনি তো গ্রাফিক ডিজাইনার না, এই আর্টিকেল এই ইমেজটা সম্ভবত কোনো রয়্যালিটি ফ্রি স্টকস সাইট থেকে নিছে, কিন্তু ও কিন্তু ডিজিটাল মার্কেটার, যে ও চিন্তা করবে এমন একটা ইমেজ সিলেক্ট করার জন্য যেখানে স্মাইল আছে, সাথে আবার একটা কারও আছে। তো এই আর্টিকেলের সাথে এটা যায়। এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ডিপলি চিন্তা করে করে কিন্তু আপনার কে বলতে হবে। এখানে দেখেন, এখানে একটা শুধু শুধু কারের যদি ছবি দিয়ে দিত, ধরেন আমি তো এখানে কার নিয়ে রিভিউ করবো, এখানে একজন মানুষের হাসির কি দরকার এখানে? হ্যাঁ, তুমি শুটকুট পরে এখানে হাসতে হবে কেন ভাই? আমি এখানে কারের ছবি দিব, সুন্দর সুন্দর কারের ছবি দিব, কিন্তু না। একজন মার্কেটার মানুষ কি করে, আপনি মানুষের কথা চিন্তা করতে হবে। আপনি একজন মার্কেটার, মানুষ কি চায়, মানুষ যদি মনে করে না এই আর্টিকেলটা আমার জন্যই, এখানে দেখেন একটা কারে উঠার পরে একজন নতুন কার কিনছে, হয়তো নতুন কার কিনলে এরকম একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়। তো ওনার একটা স্মাইল, হ্যাঁ ওনার একটা ন্যাচারাল স্মাইল, যে কার কেনার পরে আমি একটা নতুন কারে উঠছি, এটা স্মাইল দিলাম। হ্যাঁ, এটা কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে, আপনার একটা মাইন্ডকে একটা পজিটিভ দিকে নিয়ে যায়। তো এই এই যে বিষয়গুলা, এটা আসলে ডিজিটাল মার্কেটারকে বুঝতে হবে। হ্যাঁ, এটা কিন্তু হয়তো আপনার অনেকের মাইন্ডে আছে, কিন্তু মনে করেন যে এটা তো আগে থেকেই জানতাম, আসলে কিন্তু আপনি জানতেন না। আমি অনেক জিনিস আছে আগে জানতাম না। আমি নিজেই প্রথমে এরকম যে করতাম, আমি আমার প্রোডাক্টকে খুব বেশি শো অফ করতাম, যে আমি একটা কার নিয়ে একটা আসলে কার আর্টিকেল লিখার আসলে অভিজ্ঞতা আছে আমি জানি না। আমি 2017 সালে আর্টিকেল লিখতাম, যদিও ওই সময় ইংরেজিতে খুব ভালো একটা আইডিয়া ছিল। তো আমি কিছুদিন আগে, 2017 সালের কথা বলতেছি, তো আমাকে একটা আর্টিকেল লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি টায়ার নিয়ে একটা আর্টিকেল লিখবা, উইন্টার টায়ার। আমি আসলেই জানতাম না যে আইসল্যান্ড অথবা কোন দেশের একজন বায়ার ছিল, আমি সঠিক জানি না। তো উনি বলছিল যে উনি উইন্টার টায়ার, আমি বলি উইন্টার টায়ার আবার কি জিনিস। তো ওরা বলছে, ওরা দেখলাম যে একটু রিসার্চ করলাম যে উইন্টার টায়ার কেন, উইন্টার টায়ার সম্পর্কে আমার আর্টিকেল লিখতে হবে, অবশ্যই আমার জানতে হবে উইন্টার টায়ার কেন। তো আমি আরো 10-12টা আর্টিকেল পড়লাম, তখন আমি বুঝতে পারলাম আসলে তো ওই কান্ট্রিতে উইন্টার আসলে ওদের গাড়ির টায়ারটা চেঞ্জ করে ফেলতে হয়। উইন্টার আসলে ওরা আরেকটা টায়ার ইউজ করে, আর সামারে আরেকটা টায়ার ব্যবহার করে। পরে দেখতে পারলাম যে উইন্টারে যে টায়ারটা আছে, ও যে ক্লায়েন্ট ছিল ও উইন্টারের সময় টায়ারটা সেল করে। তো কেন ওর টায়ারটা উইন্টারের জন্য বেস্ট, এই নিয়ে একটা আর্টিকেল লিখতে বলছিল। এরকম আমি 10টা পয়েন্ট দিয়ে, এরকম 10টা আমি পয়েন্ট দিয়ে, আর পরে এরকম আমি একটা ফ্রেজ দিয়ে দিয়ে আর্টিকেলটা লিখছিলাম। এখন অবশ্য এরকম ক্রিয়েটিভ আসলে যত নতুন থাকা যায়, যত বেশি আগ্রহ থাকে, ওই সময় কিন্তু ক্রিয়েটিভিটি বেশি থাকে।
এজন্য সরি আমার কারেন্ট চলে গেছে। আপনারা আমার ফেস দেখবেন না। সমস্যা নাই, আপনাদের কম্পিউটার স্ক্রিন দেখতে পারলেই হইছে। তো এই বিষয়গুলা ওর আর্টিকেল লেখার সময় কিন্তু আমি কিন্তু কি করছিলাম, শুধু টায়ারের ছবিগুলা দিছিলাম। হ্যাঁ, এরকম টায়ার। এরকম একটা ইমেজের সেখানে টায়ারের ছবিগুলো দিয়ে দিয়েছিলাম। ওর যে টায়ার ১০-১২ টা দিয়ে দিছিল, ওই টায়ার দিছিলাম। কিন্তু এখন আমি চিন্তা করতেছি আসলে আমার তো হয় নাই। কিন্তু ও কিন্তু আমার 5 স্টার রিভিউ দিয়ে দিছে। আমাকে পেমেন্টটা করে চলে গেছে। কিন্তু প্রবলেম হইছেটা কি? কিন্তু আমি এখন চিন্তা করতেছি ওটা আরেকটু ইফেক্টিভ। যদি এখানে থাকতো যে আ একটা আরেকটা সার্চ দেই। আউটবোর্ড এটা বাদ দেই। আচ্ছা, আউটবোর্ড সম্পর্কে যদি আপনারা না জানেন, আউটবোর্ডটা হচ্ছে যে একটা অনলাইন হোয়াইট বোর্ড। এখানে আপনি ড্রয়িং করা যায়। তো আপনি সরি এটা তো এটা সরি পেন আসলে অনেকদিন পরে করতেছি। হ্যাঁ, এভাবে আপনি লিখলেন যে সুনামগঞ্জ লেখা যায়। এভাবে যেকোনো একটা জিনিস বুঝাতে চাচ্ছেন যে এখানে মধ্যেখানে একটা টান দিয়ে ২ দিকে কিছু লিখতে পারবেন। এরকম কিছু। তো বিষয়টা খারাপ না ভালোই, এটা আপনারা শিখে রাখেন। কাজে দিবে ভবিষ্যতে। এগুলা এই যে আমি কাজ করার পাশাপাশি আমি কিভাবে কাজ করি এই বিষয়গুলা কিন্তু আপনারা আস্তে আস্তে জানতে পারবেন যে কোন বিষয়গুলা ইফেক্টিভ। এই যে এই বিষয়গুলা আগে কি হইতো, আগে নিজের একটা নোটপ্যাড অন করতে হইতো, কিন্তু আসলে নতুন একটা ট্যাবে গিয়ে এটা করা যায়। হ্যাঁ, আমি নিজে গুগল স্লাইড প্রেফার করি এখন। হ্যাঁ, আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইডে কিন্তু আমি স্লাইড গুলো বানিয়ে নিতে পারতাম, কিন্তু আমাকে কি হইতো যে পাওয়ার পয়েন্টে একবার যাবো, আরেকবার ক্রোম ব্রাউজারে যাবো। এই বিষয়টা আমার কাছে, আমি সবকিছু চাই যে আমি যাতে এই ক্রোম ব্রাউজারের ভিতরেই আমি সবকিছু হ্যান্ডেল করতে পারি, এরকম কিছু আমার একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে। তো আপনারাও এরকম মাইন্ড সেট আপ করে নিতে পারেন যার যেরকম সুবিধা। কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আপনি যত জিনিসগুলো অনলাইন ওরিয়েন্টেড করতে পারবেন তত আপনার জন্য ভালো হবে। যেহেতু আপনি একজন মার্কেটার, আপনাকে অনলাইন অনলাইন থেকেই আপনাকে যত বেশি অনলাইনের সাথে আপনি যত বেশি ইন্টারেক্ট হতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো। আপনাকে আমি বলছি আগে যে গুগলকে আপনার ফ্রেন্ড বানিয়ে নিতে হবে। কোনো কথা নাই। তো আজান হচ্ছে, এখন আমরা আ আরো কি ২০ মিনিটের একটা দিব? গ্যাপ দিব নামাজের জন্য। আচ্ছা, যেহেতু আজান হচ্ছে এখন তো আমাদের একটু স্টপ থাকা ভালো। উম, কি কি করবো একটু চ্যাট বক্সে বলেন তো। আজান দিচ্ছে, আসলে আজানের সময় কথা বলাটা মানে আমাকে ঠিক ভালো লাগে না। 15 মিনিটস অনলি। এখন তো আবার জামাত, আপনার কি কেউ জামাতে নামাজ পড়বেন এখানে? জামাতে নামাজ পড়লে জামাতের নামাজের টাইমটা একটু বলেন। হ্যাঁ, কেউ যদি এখন জামাতে নামাজ পড়েন তো জামাতে নামাজের টাইমটা ৫টা ১৫। তো আপনারা কি এখানে কেউ মসজিদে গিয়ে নামাজ পড়বেন, যে মসজিদে গিয়ে নামাজ পড়বো আমি জামাত ধরতে হবে, এরকম কেউ যদি হয় তাহলে বলেন যে ভাই আমি মসজিদে নামাজ পড়বো ৫টা ১৫ জামাত। যদি ৫টা ১৫ জামাত হয়, আপনি যদি বাড়িতেই নামাজ পড়েন, আমি যেহেতু মসজিদে যাওয়া হয় না আমাদের, অনেক দূরে মসজিদ, আর করোনার কারণে যাওয়া হয় না, বাজার মসজিদ যেহেতু, সেজন্য বাড়িতেই নামাজ পড়ি। তো আমার ক্ষেত্রে আমি আজান শেষ হওয়ার সাথে সাথে নামাজটা পড়ে ফেলি। তো আপনারা যদি যারা জামাতে নামাজ পড়েন তারা বলতে পারেন যে কয়টায় নামাজ পড়বেন আপনারা। হ্যাঁ, আমরা একটু আচ্ছা যাই হোক। আহ, আমরা একটু আচ্ছা লাইভই থাকি, কারণ আমাদের পিডি স্যার হয়তো কখন চলে আসবেন এটা ঠিক নাই। আমরা একটু স্টপ থাকি ৩-৪ মিনিট। আপনারা এর মধ্যে একটু হাঁটাহাঁটি করতে পারেন। স্ক্রিন থাকুক এরকম, হাঁটাহাঁটি একটু করতে পারেন। ৩-৪ মিনিট। আর জামাতের টাইমে হলে আমরা একটু গ্যাপও দিব। আমি একটু হাঁটাহাঁটি করে আসি।
আচ্ছা, আপনারা তো এখনো আছেন না? কে কে আছেন এখনো অ্যাক্টিভ, মানে শুনতেছেন? একটু জানান। আজান শেষ হয়ে গেছে, আমাদের আসলে নামাজের জন্য একটা ব্রেক দেওয়া উচিত। তো এই জন্য আর কি আমরা 14 জন আছেন। তো আমরা প্রতিদিনের মতোই আমরা ব্রেকটা দিব 5টা 10-এ দিব। হ্যাঁ, 5টা 10-এ দিলে আপনারা যারা জামাতে নামাজ পড়বে তারাও জামাতে নামাজ পড়তে পারবেন, অথবা আমরা যারা নামাজ পড়বো তারাও কিন্তু নামাজটা পড়ে ফেলতে পারবো। 5টা 15 থেকে 5টা 10 থেকে 5টা 25 এরকম টাইমে আমরা ব্রেকটা দিব। হ্যাঁ, তো আমরা আছেন, আলেকমান ভাই আছেন, আসলে সবাই আছেন কিনা এটা নিয়ে একটু কনফিউশনে আছে। আসলে এই যে মানে কিছু ডিসকাশন করে আমরা ব্রেকের টাইমটা একটু ফিক্সড টাইমে নিয়ে আসবো, কারণ এখন যে কখন থেকে কটা ফিক্সড টাইম দেওয়া যায়, আপনার মধ্যে তো খাওয়া লাগে, খাওয়া দাওয়ার একটা বিষয় আছে, তো যাতে খাওয়া দাওয়াটাও করতে পারেন। আবার নামাজের একটা টাইমের বিষয় আছে, নামাজের টাইমটাও আপনাকে দেওয়া হবে। তো আমি শিওর না আপনারা সবাই আমার কথা শুনতেছেন কি না। পার্টিসিপেট তো 20+ ছিল। হ্যাঁ, অসীম দাস ভাই আপনার সবাই শুনতেছেন? হ্যাঁ, ওকে। আচ্ছা, কিছু কথা বলি। আচ্ছা, ফাইনাল ওয়ার্ড আচ্ছা, আপনারা তো আমার ইয়েটা দেখতে পারতেছেন, দেখেন আপনারা কিন্তু এখান থেকে 75 কমেন্টস। হ্যাঁ হ্যাঁ, এখানে 75 কমেন্টস এর মধ্যে আপনারা আলটিমেটলি দেখবেন যে 30 থেকে 40টা কমেন্টই হচ্ছে মার্কেটারদের। কিভাবে? মার্কেটার কি এখানে লিখে লিখছে জয়েন দ্য ডিসকাশন। হ্যাঁ, উনি একজন অথর লিখেছেন জয়েন দ্য ডিসকাশন। জয়েন দ্য ডিসকাশন মানে যদি আপনি লিখেন বাই কার ফ্রম মি,
হ্যাঁ, একটা লিংক ধরে দিলেন। একটা লিংক আমরা আনি। কার কোম্পানি ধরেন আমাকে এই লিংকটা প্রমোট করতে হবে। ধরেন এই লিংকের আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, এই লিংকে যদি কাজটা করতে হয় তো বাই ফ্রম হেয়ার, রাইট ফ্রম হেয়ার লিখে আমি এটা একটা লিংক দিয়ে দিলাম। লিংক দেওয়ার পরে ধরেন আমি এখন ফেসবুক অথবা যে কোনো কিছুর লিংক দিয়ে দিলাম অথবা নেম দিয়ে দিয়ে আমি যদি এটা কমেন্ট করে ফেলি, কমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে অথর? আপনাদের কি মনে হয় যে এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে? আপনারা বলেন যে কমেন্টটা অ্যাপ্রুভ হবে কিনা। আপনাদের কি মনে হয় এতক্ষণ লেসন শোনার পরে যে আমি এই যেটা কমেন্ট করলাম এটা অ্যাপ্রুভ হবে কিনা? হ্যাঁ, এই তো আপনারা তো বুঝে গেছেন। কারণ এটাকে কি বলে? এটাকে বলে স্পামিং। আমি কোনো কিছু বললাম না কিন্তু কমেন্ট করে ফেললাম, এটা হবে না। আগে হতো। আগে আর ছিল যে ডেভেলপাররা এত ডিপলি যেত না, অথবা আগে মার্কেটটা অনেক ইজি ছিল। আপনি যে কোনো কিওয়ার্ড বলে লিখলেই র্যাঙ্ক হয়ে যেত। এখন এত বেশি কম্পিটিশন যে আপনাকে সব সময় স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু আরো মার্কেটাররা কাজ করছে। আপনাদের ওদেরকে স্যাম্পল দেখাই। আপনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি সাইকোলজি রিড করতে হবে যে একজন মানুষ কেন আমার লিঙ্কটা রাখবে। হ্যাঁ, আমি এরকম সাইকোলজি রিডিং নিয়ে একটা সেশন নেওয়ার চেষ্টা করব যে আপনি কমেন্ট করার সময় কি কি জিনিস মাথায় রাখবেন, কি কি জিনিস আপনি কোন টাইপের আর্টিকেলে কি রকম কমেন্ট করবেন, এরকম একটা সাইকোলজি নিয়ে একটা। তারপরেও আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষই চায় না যে তাদের ওয়েবসাইটে আপনার একটা লিঙ্ক থাকুক। এটা ম্যাক্সিমাম চায় না। তো আমি যে সাইকোলজির কথা বলবো যে এইরকম কথা চিন্তা করে আপনারা যদি কমেন্ট করেন তাহলে পসিবিলিটি হচ্ছে যে 70 থেকে 80% পসিবিলিটি আছে যে আপনাদের লিংকটা অ্যাপ্রুভ হবে। এরকম একটা পসিবিলিটি আছে। তো আমাদের মিটিং এর আর লেস দেন আমাদের 30 সেকেন্ড আছে, তারপরে আমাদের মিটিংটা ওভার হয়ে যাবে। আর আমরা জয়েন হব 5:25-এ। 5:25-এ আবার যখন আমরা জয়েন হব তখন আমাদের যত প্রশ্ন আছে এই রিলেটেড তো আমরা করে ফেলবো। তো আমি মাত্র 15 সেকেন্ড আছে, আমি একটু বলে নেই। আচ্ছা, এই দেখেন এই কমেন্টটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে কিন্তু একটা লিংক দিয়ে আছে, উনি কিন্তু মার্কেটার। হ্যাঁ, উনি কিন্তু একটা লিংক দিয়ে আছে, কিন্তু উনি লিংকটা কিন্তু অ্যাপ্রুভ করে ফেলছে, কিন্তু এখান থেকে কিন্তু উনি ভিজিটর পাবে। তো কেন উনি ভিজিটর পাবে এটা আমি বলবো আপনাকে, যে উনি কেন কোন বিষয়ের উপরে আপনার ভিজিটরটা পাবে, কেন ওনার লেখাটা ভালো হয়েছে, এটা আপনি কিন্তু এটা আপনি যদি এটা পড়েন তো আমি যদি আপনাদের বুঝাই যেটা কেন অ্যাপ্রুভ হয়েছে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন।